মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম। আজকে আমি তোমাদের ইন্টারভিউর একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আমি দেব এবং এই প্রশ্নটা সবাইকে করবে। প্রথমত আমি তোমাদেরকে বলে রাখি, আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে এসো। ইন্টারভিউ রুম কীভাবে ফেস করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি। ইন্টারভিউ রুমে কীভাবে ডেমো ক্লাস করাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি। আমি আরও তোমরা অনেকে কমেন্ট করেছো যে জিওগ্রাফির ওপরে ডেমো ক্লাস দিতে, জোয়ার ভাটার উপরে দিতে। আমি দেবো, জোয়ার ভাটার উপরে ডেমো ক্লাস দেবো। তারপর তোমার কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এই সম্পর্কে আমি ডেমো দেবো। যারা যারা যা যা কমেন্ট করেছে প্রত্যেকটার আমি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই সম্পর্কে একটা ডেমো ক্লাস দেবো। তো ডেমো ক্লাস আমি সবাইকে এর পরের ভিডিওতে দিয়ে দেবো। কিন্তু আজকে যে কথাটা না বললেই নয় সেই কথাটা তোমাদের আমি বলবো যে ইন্টারভিউ রুমে সবাইকে যে প্রশ্নটা ফেস করতেই হবে, ইন্টারভিউ রুমে সবাইকেই ওই প্রশ্নটা ফেস করতে হবে। এখন এই প্রশ্নটা কি? এই প্রশ্নটা একটাই প্রশ্ন যে আপনার নিজের সম্পর্কে বলুন। এইটা কিভাবে বলবে? যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি, দেখো এই যে আপনার নিজের সম্পর্কে বলুন, এইটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। কেমন না, তোমাকে ডাইরেক্টলি বলতে পারে যে আপনার নিজের সম্পর্কে বলুন, বা এরকম বলতে পারে আপনার নাম কি, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি, আপনি এখন কি করেন, এইভাবে বলতে পারে। বা শুধু বলতে পারে আপনার নিজের সম্পর্কে বলুন। এখন নিজের সম্পর্কে বলুন মানে এক্ষেত্রে কিন্তু আমি সবাইকেই একটা সাজেশন দেবো যে নিজের সম্পর্কে যখনই জিজ্ঞাসা করবে তখন কিন্তু অবশ্যই ওই সময়ে দাঁড়িয়ে কে কি করছো সেই সম্পর্কে ধারণা দেবে। কারণ অনেকে ভাবছো যে আমি তো কিছুই করি না, তাহলে কি বলবো। আবার অনেকজন ভাবছো যে আমি তো সরকারি চাকরি করি অন্য সেক্টরে, তাহলে কি উত্তর দেবো। যেমন আমার এক ছাত্রী আমাকে ফোন করেছিল যে দাদা আমি গিয়ে কি বলবো, মানে সে উচ্চ মাধ্যমিক পাস করার পর ডিএলএড করে, তারপর গ্রাজুয়েশন করেছিল, করার পর সে বেঙ্গল পুলিশে চাকরি পায়। এখন এমতো অবস্থায় তার বাবা মা এতটাই অসুস্থ যে তাকে বাড়ি থেকে কিছু না কিছু করতে হবে, ঠিক আছে। আর সে বেঙ্গল পুলিশে যে গিয়েছিল এটাও তার উপার্জন করার প্রয়োজন ছিল, তার কারণ তার বাবা মা অসুস্থ, তো তাদেরকে সেবা করার জন্য তার অর্থের প্রয়োজন এবং তাকে কিছু না কিছু করতে হতো। একটা মেয়ের ক্ষেত্রে যা সামনে এসেছিল, সে যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটাকে ব্যবহার করেছে। এখন আমি তাকে কি বলেছি সেই সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেবো। এবার আমি আসি পরপর পার্ট আসি, একটা একটা করে আমি প্রত্যেকটা অ্যান্সার দিচ্ছি। ধরো ইন্টারভিউ রুমে তুমি প্রবেশ করলে, তোমাকে ফার্স্ট জিজ্ঞাসা করলো যে আপনার নিজের সম্পর্কে বলুন। যখনই তুমি নিজের সম্পর্কে বলবে সঙ্গে সঙ্গে লাস্টে অবশ্যই যুক্ত করে দেবে তুমি এখন কি করছো। এরকম তো হতে পারে না যে তুমি কিছু করছো না। ধরো কোন একজন ব্যক্তি সে কিছুই করে না, এরকম কোনো ব্যক্তি থাকতেই পারে না, এরকম কোনো ক্যান্ডিডেট থাকতেই পারে না। কিছু না করলেও সে কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছে, তাই না? তুমি যদি কিছু না করো তাহলে তুমি এই পরীক্ষাটায় পাস করলে কিভাবে? নিশ্চয়ই তুমি পড়াশোনা করছো, কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, সেটাই বলো তুমি যে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছি, ঠিক আছে। যদি তুমি তোমার বাবার সঙ্গে কৃষিকাজে অংশগ্রহণ করো তাই বলো যে আমি আমার বাবার সঙ্গে কৃষিকাজ করছি। আর এটা ছেলেদের ক্ষেত্রে আমি বলছি। যদি তুমি কোনো কোম্পানিতে জব করো, বেসরকারি জব, সেটাই বলো যে আমি কোম্পানিতে বেসরকারি জব করছি। যদি তুমি কোনো দোকানে থাকো, কাজ করো, তুমি তাই বলো যে আমি দোকানে থাকি, আমি একটা দোকানে থাকি, এই ব্যাপার। কিভাবে বলতে হবে দেখো, বলার ক্ষেত্রে সব, বলার কাছেই সব। তোমাকে জিজ্ঞাসা করলো নিজের সম্পর্কে বলো, তো নিজের সম্পর্কে তুমি ফার্স্ট তোমার নাম দিয়ে শুরু করলে যে আমার নাম বিকাশ রায়চৌধুরী, আমি 2000 সালে অমুক স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি, অমুক স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, এত সালে আমি এই কলেজ থেকে ডিএলএড করেছি, এখন বর্তমানে আমি আমার বাবার সঙ্গে চাষবাস করি। এই একটা বলার পদ্ধতি। এবার এটাকে আরো কিভাবে বেটার করা যায়, সেটা শুনুন। কিভাবে আমি বলছি দেখো, যে আমার নাম বিকাশ রায়চৌধুরী, আমি 2011 সালে অমুক স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি, 2013 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং তারপর 2015 সালে আমি অমুক কলেজ থেকে ডিএলএড পাস করেছি। বর্তমানে আমি প্রাথমিক স্কুলের শিক্ষকতার চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি এবং তার পাশাপাশি আমার বাবা যেহেতু কৃষিকাজের সঙ্গে যুক্ত, তার হাতে কিছুটা সাহায্য করার জন্য এবং পরিবারের আর্থিক সহায়তার জন্য আমি তার সঙ্গে কৃষিকাজের সঙ্গে যুক্ত আছি। গেল? কত সুন্দর লাগলো বলো। এবার মনে করো অনেকে
টিউশনি পড়াচ্ছ, যেমন আমি টিউশনি পড়াতাম, তো আমি সরলে বলেছিলাম যে আমি কি করি, তো আমি ভেবে বলেছিলাম যে বর্তমানে আমি শিক্ষকতার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং তার পাশাপাশি পরিবারের কিছুটা আর্থিক সাহায্য করবার জন্য আমি টিউশনির সঙ্গে যুক্ত হয়েছি। মনে করো অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে, কি হচ্ছে না, সে মনে করো কোনো বেসরকারি সংস্থায় চাকরি করছে, তাহলে তুমি এভাবে বলবে যে বর্তমানে আমি প্রাইমারি শিক্ষকতার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং তার পাশাপাশি পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য আমি একটা বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছি। কথা বোঝা গেল? এবার এর পরিপ্রেক্ষিতে কাউন্টার প্রশ্ন ওনারা কি করবেন সেটা কিন্তু পরে। মনে করো তুমি সাপোজ আমি যে ব্যক্তিটা কৃষিকাজ করে, সে যখনই বলবে যে আমি কৃষিকাজ করি, তারা কৃষিকাজ থেকে প্রশ্ন ধরতেই পারে যে ইউরিয়া সার কখন ব্যবহার করা হয়, রাউন্ড আপ কখন দেওয়া হয়। আচ্ছা, কৃষিকাজের সঙ্গে যুক্ত কয়েকটা যন্ত্রপাতির নাম বলো তো। আচ্ছা, নিড়ানি কি কাজে ব্যবহার করা হয়, হারভেস্টার কি কাজে ব্যবহার করা হয়, বলতেই পারে ওনারা। ঠিক আছে, তো তোমাকে কিন্তু তার জন্য প্রিপেয়ার্ড হতে হবে। তুমি যে পেশার সঙ্গে যুক্ত রয়েছো সেই পেশার সম্পর্কে যদি কোনো প্রশ্ন তোমাকে করে, তাহলে তোমাকে অবশ্যই তার উত্তরগুলো ওনাদেরকে সঠিকভাবে দিতে হবে। যে বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছে তাকেও প্রশ্ন করতে পারে, আচ্ছা তুমি এখানে কেন আসতে চাও, স্বাভাবিক। তো তোমাকে বলতে হবে যে তুমি এই পেশাটাকে ভালোবাসো, তাদেরকে বোঝাতে হবে। আর আসল কথা হলো ইন্টারভিউ রুমটা সম্পূর্ণটাই তোমার, ওটা তোমার উপরে। তুমি কিভাবে ওনাদেরকে ইমপ্রেস করবে, ওনাদের দৃষ্টিটাকে কিভাবে তুমি আকর্ষণ করবে, এইটাই হলো ইন্টারভিউ রুম। ইন্টারভিউ অনেকে দেখি বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হচ্ছে, বিভিন্ন স্যারের কাছে, স্যার আমি কি করব, আমি কিভাবে বলবো। আরে বাবা, তুমি কিভাবে বলবে সেটা তোমার উপর নির্ভর করছে, সম্পূর্ণ ম্যাটারটা তোমার। তুমি তাদেরকে কিভাবে ইমপ্রেস করবে। এখন তুমি সেখানে গিয়ে রাগঝাগ দেখালে সেটা তো হবে না। এখন তুমি সেখানে গিয়ে গোমড়া মুখে বসে থাকলে সেটাও হবে না। একটা মানুষকে ইমপ্রেস করতে গেলে সেই যে পরিবেশটা, ওই পরিবেশটাকে তোমাকে মাতিয়ে রাখতে হবে। ওই তিনজন যে ইন্টারভিউয়ার আছেন ওনাদেরকে মাতিয়ে রাখতে হবে, ওনাদের মনটাকে জয় করতে হবে। এখন মন জয় করার জন্য যে পদ্ধতিগুলো সেগুলো তোমাকে রপ্ত করতে হবে, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে হবে প্রতিনিয়ত। এই যে আমরা বাড়িতে কথা বলছি, সবার সামনে কথা বলার সময় যে অনেকে তোমার দিকে তাকিয়ে হা করে কথা শুনছে, তার মানে বুঝতে হবে যে তোমার কথাগুলো, তুমি যেটা বলছো সেটা গ্রহণযোগ্য, তুমি যেগুলো বলছো সেই কথাগুলোর গুরুত্ব রয়েছে। ঠিক আছে, তো ওনাদেরকেও সেই জায়গায় নিয়ে যেতে হবে, ওনাদের কাছেও তোমাকে সেই ইমপ্রেশনটাকে আদায় করে নিতে হবে যে তুমি কিভাবে উপস্থাপন করছো সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। কোথাও গিয়ে এগুলো শেখা যায় না, এগুলো সম্পূর্ণ নিজের থেকে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি নেক্সট আসি। যদি প্রশ্ন করে যে তুমি বেসরকারি সংস্থায় কর্মরত আছো, তো কেন ওই চাকরিটা ছেড়ে তুমি কেন এই শিক্ষকতার পেশায় আসতে চাচ্ছ, তো বলতে হবে যে আমি শিক্ষকতার পেশাটাকে কতটা ভালোবাসি। তুমি যে কতটা ভালোবাসো বা এটা তোমার এই চাকরিটার জন্য তুমি ডিএলএড করেছো, সেই গুরুত্বটা আমাদেরকে বোঝাবে। গেল? এবার মনে করো কোনো একজন ক্যান্ডিডেট সে পুলিশের চাকরি করে, যেমন আমার এক ছাত্রী, সে পুলিশের চাকরি করে। যদি তাকে নিজের সম্পর্কে বলতে বলা হয়, তাহলে সে যখন সবকিছু প্রথমে নিজের নাম একাডেমিকটা বলার পাশাপাশি পেছনে নিজে এখন কি করে সেটা তো অবশ্যই বলতে হবে। সবাইকে আমি বলবো, সবাই বলবে, এটা অবশ্যই এটা প্রয়োজন। তো সে তো বলবেই অবশ্যই সে এখন পুলিশের চাকরি করে। তাহলে মানে এক্ষেত্রে তোমরা ভাবতে পারো সে তো পুলিশের চাকরি করে, তাহলে এখানে তার চাকরিতে নাও নিতে পারে না। ইন্টারভিউয়াররা কখনো ওইটা ভাবেন না যে তুমি কোন জায়গায় চাকরি করছো, তুমি এখন কোন ফ্যামিলি থেকে এসছো, বা তোমার পারিবারিক অবস্থা কেমন, এইসবগুলো ওনারা ভাবেন না। ওনারা ভাবেন তুমি যে জবের জন্য ওখানে ইন্টারভিউ দিতে গেছো, সেই প্রাথমিক স্কুলের শিক্ষকতা করার জন্য তুমি ক্যাপাবেল কি না, এইটা ওনারা দেখবেন। এবং সেক্ষেত্রে তুমি কোথা থেকে আসছো, তুমি কোনো মিনিস্টারের ছেলে কিনা, তুমি কোনো রাজার ছেলে কিনা, বা তুমি কোনো কৃষকের ছেলে কিনা, তুমি সরকারি চাকরি করো না বেসরকারি চাকরি করো না টিউশনি পড়াও, এটা মানে ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে। তো আমাকে ফোন করেছিল যে দাদা আমি তাহলে কি করবো। তো আমি তাকে একটা কথাই বললাম যে অবশ্যই তুমি বলবে যে তুমি এখন বেঙ্গল পুলিশে কর্মরত, অবশ্যই বলবে। এবং সেটা বলার কাছেই তোমার এই জায়গায় ইন্টারভিউতে কেউ 10-এ 10 পাচ্ছে, কেউ 10-এ 9 পাচ্ছে, 10-এ 5 পাচ্ছে, কেউ 10-এ 3 পাচ্ছে, এই জায়গাটা এই বলার কাছে, এই বলাটাকে তোমাকে রপ্ত করতে হবে।
কিভাবে বলবে তুমি? একাডেমিকটা বলার পাশাপাশি যে এর পাশাপাশি আমি প্রাথমিক শিক্ষকতার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং এর পাশাপাশি আমি পরিবারের আর্থিক সহায়তার জন্য বেঙ্গল পুলিশে কর্মরত রয়েছি। ব্যাস। এবার ওনারা জিজ্ঞাসা করতেই পারেন যে তুমি পরিবারের আর্থিক সহায়তা করার জন্য বেঙ্গল পুলিশে গেলে কেন? তোমার পরিবারের আর্থিক সহায়তা করার কেউ নেই? তখন তুমি বলবে যেহেতু আমার এই ছাত্রীটার মা বাবা দুইজনেই বৃদ্ধ এবং অসুস্থ, তার জন্য তাকে কোনো জায়গায় জব করতেই হতো, তো সেটা সামনে একটা সুযোগ পেয়ে গেছিল, সে সেই জবে ঢুকে গিয়েছিল, তো সেটাই বলবে সে যে আমার বাবা মা দুজনেই অসুস্থ এবং বৃদ্ধা, তো তাদের পরিবারটাকে চালাবার জন্য এবং তাদের সেবা শুশ্রূষার জন্য, তাদের চিকিৎসার জন্য আমার অর্থের প্রয়োজন ছিল, সেই জন্যই আমি এই জবটাকে বেছে নিয়েছি। এইটুকুই বলো তুমি, আর কিছু বলার দরকার নেই। দেখবো ওনারা ইমপ্রেস হয়ে খুশি হয়ে যায়। এবার মনে করো কেউ দোকানে থাকো, তা সেক্ষেত্রে কি বলবে? ওই একইভাবে স্যার আমি বর্তমানে প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণ নিচ্ছি এবং এর পাশাপাশি পরিবারকে কিছুটা আর্থিক সহায়তা করার জন্য আমি একটা দোকানে কাজ করি। ব্যাস, এইটুকুই বলো। আমার কথা একটাই যে তুমি যা করছো সেটা বলো, ব্যক্ত করো, ওনাদেরকে বোঝাও যে আমি এটা করছি, এটা কেন করছি, খুব অল্প করে সংক্ষেপে হলেও বলো যে কেন তুমি ওটা করছো। সেই জিনিসটা যখন ওনাদেরকে বোঝাতে পারবে, ওনাদের ভিতরে কিন্তু একটা জায়গা তৈরি হয়ে যাবে, একটা স্থান তৈরি হয়ে যাবে যে না, এই ছেলেটা কাজের ছেলে বা এই মেয়েটা কাজের মেয়ে, এ বসে নেই, কিছু না কিছু করছে। আচ্ছা, এবার মেয়েদের ক্ষেত্রে আসি। মেয়েদের ক্ষেত্রে অনেকে বলতে পারো যে স্যার আমি তো কিছুই করি না, আমি তো গৃহবধূ। দেখো, গৃহবধূ আমার বাড়ির প্রত্যেকেই, আমার মা, আমার বোন, সবার মা বোনেরাই কিন্তু বাড়িতে গৃহবধূ। এটা কিন্তু একটা খুব যে সহজ কাজ তা নয়, খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। তুমি তাই বলো যে তুমি গৃহ কাজ করো, কিন্তু শুধু ওইটুকুই বলো না যে আমি গৃহবধূ। ওর পাশাপাশি এই কথাটাকে আরো সুন্দর করে বলো। কিভাবে বলো? ওই একইভাবে ছন্দ করে বলো যে স্যার বর্তমানে আমি প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণ নিচ্ছি এবং এর পাশাপাশি আমি একজন গৃহবধূ। যদি কারো সন্তান থাকে, যে এর পাশাপাশি আমি একজন গৃহবধূ এবং আমার সন্তানকে লালন পালন করছি। কাজ যা করছো তাই বলো, ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলার দরকার নেই, বা একেবারে তুমি করছো না এরকম করে কিছু বলার দরকার নেই। যারা কিছুই করো না তারা একটাই জিনিস বলো যে আমি বর্তমানে প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণ নিচ্ছি এবং এর পাশাপাশি আমি কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করছি। এটুকুই বলো। এখন কিছু না হলে কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি তৈরি হচ্ছ, তাই বলো। গেল? তো এই জিনিসটাই তোমাদেরকে আমি বলার জন্য আমি আজকে মূলত এই ভিডিওটা আমি করেছি। আর তোমরা যে কমেন্টে বলেছো যে স্যার ডেমো ক্লাস দেন কিছু, আমি ডেমো ক্লাস তোমাদের জন্য অবশ্যই দেবো। প্রথমত ডেমো ক্লাস আমি যেটা দেবো সেটা হলো যে ফার্স্ট যে কমেন্ট আমি পেয়েছি সেটা ওটা ছিল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, ওর একটা ডেমো ক্লাস দেবো কীভাবে করবে। তারপরে জোয়ার ভাটা এই সম্পর্কে একটা ডেমো ক্লাস দেবো। তারপরে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ এবং অমাবস্যা পূর্ণিমা, এটা নিয়ে একটা ডেমো ক্লাস দেবো। ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, আমি তোমাদেরকে প্রতিনিয়ত টিপসগুলো দিয়ে যাবো। ঠিক আছে? আর তোমাদের বলি, তোমাদের একটা জিনিস, তোমাদের তো কম্পিটিশন অনেক কমে গেল, অনেক কম্পিটিশন কমে গেল। 2022-এ যারা টেট পাস করেছিল বিএড ক্যান্ডিডেট, হ্যাঁ, যারা পরবর্তীকালে ডিএড করে টেট পাস মানে ডিএড করে এই জবটা এবার এই তোমাদের সঙ্গে বসতে চাইছিল, তারা কিন্তু পুরোপুরি ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়ে গেল, হাইকোর্টের রায় বেরিয়ে গেছে। এবং 2025 সেশনে যারা ছিল সেই সময় 2022 সালে যারা পরীক্ষা দিয়েছিল 23-25 সেশনে খুব সম্ভবত বাদ চলে যাবে। তো তোমাদের কম্পিটিশন অনেক কম, তোমরা প্রিপারেশন নাও, মনটাকে একদম পুরো শান্ত রাখো, একদম ফ্রি থাকো। শুধু এটুকুই তুমি আইডিয়া করো, মানে নিজের সঙ্গে নিজেই ইন্টারভিউ দাও। তুমি ইন্টারভিউয়ার, তুমি পরীক্ষার্থী, তুমি নিজেকে প্রশ্ন করো, নিজে উত্তর দাও। দেখো, আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তুমি কতটা স্যাটিসফাই ভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারছো। না হলে ফোন দিয়ে রেকর্ড করো, রেকর্ড করে তুমি দেখো যে তুমি সেটা যেটা বলছো সেটা পরে আবার শোনো যে তুমি কতটা সঠিক বলছো, কতটা তথ্যবহুল বলছো, কতটা তথ্য তার ভিতরে দিচ্ছ। তবে তুমি বুঝতে পারবে তোমার কোথায় কোথায় খামতি আছে, তবে তুমি সেগুলোকে ঠিক করতে পারবে। তোমাদেরকে আরেকটু আমি বলবো যে সবাই ফর্মেটিভ, সামেটিভ এই বিষয়গুলো কি, যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি, সামেটিভ ইভ্যালুয়েশন কি, এগুলো সম্পর্কে একটু জানো। অপারেশন ব্ল্যাকবোর্ড কি, এই সম্পর্কে একটু জানো। হ্যাঁ, অপারেশন ব্ল্যাকবোর্ডের গুরুত্ব কি, এই সম্পর্কে একটু জানো।
তারপরে শিক্ষণের ক্ষেত্রে 5E মডেল কি, এই বিষয়গুলো একটু সম্পর্কে জানো। এবং এই 5E মডেলটা সবার জানা দরকার। তার কারণ আমরা যারা শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত আছি, শিক্ষণের ক্ষেত্রে 5E মডেলটা প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি। তার কারণ ক্লাসরুমে আমরা যাচ্ছি, গিয়ে ফার্স্ট যে বিষয়টাকে ওদের পড়াচ্ছি সেই বিষয়টার উপরে কিন্তু ফার্স্ট ওদের একটা আকর্ষণ তৈরি করা দরকার, মনোযোগটাকে নিয়ে আসতে হবে এই বিষয়ের দিকে। তারপরে তাদেরকে একটা কৌতূহল তৈরি করতে হবে। তারপরে সেই বিষয় সম্পর্কে তুমি জ্ঞান দিলে বা কিছু বললে তারা নিতে পারবে। কারণ প্রথমে ওদের আকর্ষণ তৈরি করতে হবে, ওদের ভিতরে কৌতূহল তৈরি করতে হবে। তারপরে তুমি তোমার জ্ঞানটা ওদেরকে দিলে, তারপরে সেটা লাস্ট পর্যায়ে তারা কতটা নিতে পারলো তার একটা ইভলিউশন কিন্তু ওখান থেকে তোমাদেরকে করতে হবে। তো এই সমস্ত কিছু এই 5Eর মধ্যে লুকিয়ে আছে। এই মডেলটা সম্পর্কে তুমি একটু জানো, 5E মডেলটা এই সম্পর্কে একটু দেখো। এই 5E মডেলটা যদি ভালো করে জানতে পারো, তুমি ওই ক্লাসরুম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এটা সম্পর্কে একটু জানো, এই সম্পর্কে তুমি বুঝতে পারবে তখন। 5E মডেলটা জানা মানে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানা। ঠিক আছে, বেশি টেনশন নেওয়ার দরকার নেই, ফ্রি থাকো, সামনে যা যা তথ্য পাও সেই তথ্যগুলোকে গ্যাদারিং করো। এবং আমি আরো তোমাদের একটা পোস্ট অনেকগুলো মানে কি বলবো টপিক আমি দিয়ে দেবো, যে কোন কোন টপিকগুলোর উপরে তোমাদেরকে বেশি করে জোর দিতে হবে। এই নিয়ে একটা আমি ভিডিও বানাবো পরে। তো আজকে এই পর্যন্ত, আমার স্কুল টাইম হয়ে যাচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।